সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার বাই এনআরবিসি ব্যাংক পিএলসি। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় সরকারের 6 মাস। সরকারের 6 মাস বা 180 দিন। সরকারের 6 মাস হলো, 180 দিন পূর্ণ হলো। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ বিষয়ে ব্রিফ দেওয়া হয়েছে সরকারের 6 মাসের অর্জন। এবং আলোচনার টেবিলে যারা আছেন তারাও সরকারের 6 মাসটি আলোচনা করবেন। আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার সর্বডানে আছেন ডাক্তার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার অতি ডানে আছেন আব্দুল হক, প্রেসিডেন্ট বারভিডা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সর্ববামে আছেন রফিকুল ইসলাম, শিল্প উদ্যোক্তা। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আরেকজন রাজনীতিবিদ আমাদের সাথে আছেন, ফারুক হাসান আছেন, আমাদের সিনিয়র সহসভাপতি, গণ অধিকার পরিষদ। শুরুতে বলছিলাম সরকারের 6 মাস, সরকারের 180 দিন। ডাক্তার মিজানুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সরকারের 6 মাস অ্যানালাইসিস কি, রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হিসাবে এবং সাধারণ নাগরিক হিসেবে? দেখুন, 6টা মাস বিএনপি সরকার ক্ষমতায় নিয়েছে এবং আমাদের দেশের একটি বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব গ্রহণ করে। আপনি জানেন যে 2024-এর জুলাই অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল এবং সেই সময়ে আমাদের দেশের মানুষের প্রত্যাশা ছিল যে বিগত 15-16 বছর ধরে শেখ হাসিনার সরকার যেভাবে স্বেচ্ছাচারীভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, অর্থনৈতিক অবস্থা নানানভাবে আমাদের দেশের মানুষের একটা অসন্তোষ ছিল। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার সেটা পূরণ করতে পারে নাই। এরপরে একটি নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে এবং এই সরকারের নির্বাচনী যে অঙ্গীকার ছিল, ইশতেহার ছিল, বিশেষ করে যদি দেখেন ফ্যামিলি কার্ড, তারপরে এই যে কৃষক কার্ড, তারপরে আপনি ক্ষুদ্র কৃষক যারা আছে তাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত মওকুফ করে দেয়া, এই যে সামাজিক নিরাপত্তার যে খাতগুলো, এগুলো তাদের অঙ্গীকার ছিল এবং ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এগুলো বাস্তবায়নের শুরু করেছেন। এটা একটা ইতিবাচক দিক। কিন্তু মানুষ কি চায়? মানুষ চায় অর্থনৈতিকভাবে অন্ততপক্ষে একটু স্বাচ্ছন্দ্যে থাকা। আমাদের বাজার ব্যবস্থা সেটা আগে যা ছিল এখনও সেই অবস্থায় আছে। আপনি যদি দেখেন যে সিন্ডিকেট, সেটা কিন্তু সরকার ভাঙতে পারে নাই। আমাদের দ্রব্যমূল্য, যেটা বাজার ব্যবস্থা একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আপনি কৃষি বাজারে যান এবং যে কোনো জায়গায় দ্রব্যমূল্য একেবারে লাগামহীন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সরকার বলবো না, জনগণের সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এরপরে আইন শৃঙ্খলা, এটা যে অবস্থা ছিল, আমরা ভেবেছিলাম যে নির্বাচনের পরে এটার উন্নতি হবে, কিন্তু আপনি যদি দেখেন যে অবশ্য এই সরকারের সময় সে গুম হচ্ছে না। যেভাবে বিনা বিচারে মানুষকে ধরে নিয়ে যাওয়া হতো রাত্রেবেলা আইন শৃঙ্খলা বাহিনীর, সেটাই সরকারের সময় নাই। কিন্তু আপনি যদি দেখেন খুনের সংখ্যা, তারপরে যদি দেখেন মব, এটা কিন্তু বন্ধ হয়নি। তারপরে আরেকটু যদি আপনি ভিতরে যান তাহলে আপনি দেখবেন যে এই যে নারী এবং শিশু নির্যাতন, এগুলো কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছিল। তো এই জায়গাগুলো সরকারের নজর দেওয়ার জন্য আমরা বারবার এগুলো বলেছি। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের জ্বালানি সংকট, অবশ্য ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে সেই সময় যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, কিন্তু আমরা সবসময় বলেছিলাম সরকারের যে মনিটরিং ব্যবস্থাটা যেভাবে থাকা দরকার সেটা ছিল না। এরপরে এখন বিদ্যুৎ এবং পরিস্থিতি যে ভয়াবহ আকার ধারণ করেছে, অবশ্য একটা টার্মিনাল নষ্ট হওয়ার কারণেও কিছুটা হয়েছে, কিন্তু সরকারের এই জায়গাগুলোতে বেশি নজরদারি করতে হবে। এবং এই জায়গা মনে করি যে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার যে মান, সে মানটা যদি বিঘ্নিত হয় তাহলে সরকার কিন্তু ভালোভাবে মানুষের কাছে আস্থা অর্জন করতে পারবে না। ধন্যবাদ আপনাকে। আব্দুল হক, জ্বালানি সংকটের কথা এসছে, বিদ্যুৎ পরিস্থিতি এসছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এসছে, আপনি কেমন দেখেন 6 মাস? অনেক ধন্যবাদ আপনাকে। 180 দিন 6 মাস অ্যাকচুয়ালি এটা পরীক্ষাকাল ছিল। মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু মন্ত্রী পরিষদের
মাননীয় মন্ত্রীদেরকে বলে দিয়েছিলেন যে 6 মাস দেখবো, তারপরে মূল্যায়ন অ্যাডজাস্ট করবো, মূল্যায়ন করবো টাকার। তো জনগণও সেটা দেখছে, মন্ত্রী মহোদয়গণ আপন আপন মন্ত্রণালয়ে কারা কী করছেন, কতটুকু সফলতা দেখাতে পারছে, সেটা একটা বিষয়। অ্যাকচুয়ালি জনগণের যে প্রত্যাশা সেটা ছিল একটা বৈপ্লবিক প্রত্যাশা, কারণ 24-এর গণ অভ্যুত্থান আসলে কিন্তু একটা জনগণের বিপ্লবের কারণে সেটা সম্ভব হয়েছে। এবং টোটাল জনগোষ্ঠী যদি এসে সামিল না হতো, একটা পতাকা তলে সবাই কিন্তু লাল সবুজ পতাকা নিয়ে আসছে, কে কোন দল সেটা কিন্তু ওখানে কোনো রকমের হিসাব ছিল না। আমরা নিজেও তো জয়েন করেছিলাম। তো সেখানে এই যে প্রত্যাশা, এটাকে বুঝতে হবে আর কি সামগ্রিকভাবে মনে করি। এবং সেখানে মানুষের প্রত্যাশা খুব ত্বরিত তার সমস্যার, সে ভোট দিতে পারে নাই, এটা খুব বড় ক্ষোভ ছিল মানুষের। গণতন্ত্রের নামে যে স্বেচ্ছাচারিতা এবং শেষ পর্যন্ত সেটা একটা ফেসিবাদী অবস্থা চলে গেল, এবং তরুণদেরকে যে গুলি করে মারলো, মানুষ কোনো মতেই সেটাকে আর মেনে নেই, এবং মানুষ বেরিয়ে আসলো, সরকারের পতন হলো। এখন এখানে যে পতনের কারণে যে শকটা বলে ইকোনমিক শক, এই শকে কিন্তু অনেক ক্ষতি হয়। যেমন স্টাবলিশ জিনিসগুলো সব নড়বড়ে হয়ে যায়, ব্যাংকিং ব্যবস্থা ইতিমধ্যে কিন্তু ইতিপূর্বে একেবারে ভঙ্গুর ছিল, লুণ্ঠিত ছিল। রাদার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বলতে পারেন যে প্রায় শূন্য ছিল, এবং যেভাবে যে দানবগুলো তৈরি করা হয়েছে, তারা প্রতি ডলারে 5, 7, 10 টাকা পর্যন্ত মুনাফা করে রাতারাতি কান্ট্রিকে কিন্তু টোটাল ডিস্টেবিলাইজ করে দিয়েছিল। এবং এলসি করা যাচ্ছিল না, জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, ব্যাংকে টাকা নাই, ডলার থাকলে বলে যে 10 টাকা বেশি হলে দিতে পারবো। ভয়াবহ আমি বলবো একটা অবস্থা থেকে সেখানে সরকারের পরিবর্তন হলো। অন্তর্বর্তীকালীন সরকার কাছে যে প্রত্যাশা মানুষ চাচ্ছিল সব পরিবর্তিত হোক, বিচারের পরিবর্তন হোক, পুলিশের পরিবর্তন হোক, এমনকি শাসন ব্যবস্থার পরিবর্তন হোক, এই প্রত্যাশা পূরণ করার মতো ক্ষমতা কিংবা শক্তি কোনোটাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না। হয়তো বা একটা বিপ্লবী সরকারের পক্ষে সম্ভব ছিল। তো সেখানে আমাদের সামরিক বাহিনী অস্ত্রটা ঘুরেছে বলে কিন্তু এই ঘটনাটা ঘটতে পেরেছে। তা না হলে কিন্তু আরও হয়তো বহু লোক মারা যেত, তবে জনগণের বিপ্লবকে ঠেকানো হয়তো যেত না কোনো দিনই। আমার মনে হয় এখানে একটা বড় রকমের বোঝার বিষয় হচ্ছে যে হাসিনা সরকার কিন্তু যেভাবে আগাচ্ছিল, যে চরম মিসম্যানেজমেন্ট এবং অর্থনৈতিক অবস্থায় যেভাবে ভেঙে পড়ছিল, তাতে কিন্তু অল্প সময়ের মধ্যেই সরকার কিন্তু ব্যাংকরাপ্ট হয়ে যেত, কোনো মতে এটা ম্যানেজ করা সম্ভব ছিল না। সেই ব্যাংকরাপ্টটা কোনো মতে ঠেকিয়ে এখন এসে আমরা বুঝতে পারছি ইকোনমিক শকটা কত ব্যাপক। কারণ যাদের কাছে টাকা ছিল সে বিশাল গোষ্ঠী কিন্তু টোটালি উধাও হয়ে গেছে, তারা নিজেরা এবং তাদের অর্থ। অনেক বেশি যাদের তারা ডলার করে নিয়ে গেছে, কমও যাদের তারা লুকিয়ে রেখেছে। ফলে বাজারে কিন্তু একটা স্থবিরতা, মানুষের কাছে টাকা নাই। নিচের তলার মানুষ যারা মনে করেন যে 10,000 টাকা বেতনে কাজ করতো, সে টাকা কিন্তু হয়ে গেছে 40%, 50% ভ্যালু হয়ে গেছে, কিন্তু তার ইনকাম তো 10,000-ই আছে কিংবা কমেছে। ফলে এই যে তার কমে গেল, বাইং ক্যাপাসিটি কমে গেল, তার কিন্তু ক্রয় ক্ষমতা কমে গেল, তার ক্যালোরি ইনটেক কমে গেল, রোগ বালায় বেড়ে গেল, ওষুধ খেতে পারছে না, নিচে কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা। হয়তো যারা জননেতা, যারা জনগণকে চিন্তা করেন, তারা এগুলার অ্যানালাইসিসটা করবেন। এখন পরবর্তীতে আমরা জাস্ট বিশ্বাস করি নির্বাচিত সরকার এসছে, এই নির্বাচিত সরকার কিন্তু ব্যাপক ম্যান্ডেট নিয়ে আসছে, এবং তার যেমনি বিশাল সমর্থন পেয়েছে, আমি বলবো তার উপর প্রত্যাশা অনেক বেশি, অনেক তাড়াতাড়ি মানুষ ডেলিভারি চায়। আজকে আপনি জ্বালানির কথা বললেন, এই জ্বালানির সংকট কিন্তু রাতারাতি তৈরি হয়নি, কিন্তু সরকারের উচিত ছিল ব্যাপকভাবে কথাগুলো বলা জনগণের জন্য। সরকার সেটা করে নাই। আমি বলবো সরকার এই জায়গায় কেন করে নাই তারাই বলবেন, কিন্তু তাদের উচিত ছিল যে অর্থনৈতিক অবস্থা এরকম ভয়াবহ, জ্বালানির সংকট এরকম, এত লোককে এত আমরা দেনাদার আছি, বিদ্যুৎ ইন্টারন্যাশনালি এত আছি, ডোমেস্টিকই যাদেরকে বিদ্যুৎ তৈরি করতে দিচ্ছে তারা বিদ্যুৎ তৈরি না করে করে বিল কামাইছে, এই যে বড় লোক তৈরি করছে, দিস আর অল ক্রিমিনাল অ্যাক্ট। এগুলো কিন্তু এক অর্থনীতির সাথে ভয়াবহ রকমের দুর্নীতি এবং জুলুম করা হয়েছে, সেটা অর্থনীতি টলারেট করতে পারছে না, পারবেও না। এইটাই তাদের উচিত ছিল জনগণকে। সেদিন বাণিজ্যমন্ত্রী কিছুটা বলেছেন, আমি বলবো আরও ব্যাপকভাবে বহুত আগে থেকে বলা উচিত ছিল, জনগণ তৈরি করা উচিত ছিল যে দেখেন আমরা সংকটে আছি, ফলে এই সংকট মিটতে সময় লাগবে এবং সবাইকে এর জন্য মূল্য দিতে হবে। আপনাকে ধন্যবাদ। ফারুক হাসান, এই সংকট মোকাবেলা কিভাবে হবে? 6 মাসের একটি সরকার, আসলে এটাকে শিশু সরকারই বলা যেতে পারে।
6 মাসের একটা বাচ্চা যেমন দৌড়াতে পারে না, আমরা যদিও দৌড়ানোটা প্রত্যাশা করি, কিন্তু বাস্তবতা দৌড়ানো কখনোই সম্ভব হয় না। তো 6 মাসে সরকারের অর্জন যেমন রয়েছে, আবার ব্যর্থতাও কিছু কিছু জায়গায় ইতিমধ্যে আমরা পরিলক্ষিত করেছি। অর্জনগুলো যদি আমি আসলে বলি, দেখেন সরকার এই 6 মাসে চেষ্টা করেছে একটা পলিটিক্যাল ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। বিগত সময়ে আমরা দেখতাম যে আন্দোলন সংগ্রাম ইত্যাদি যারা ভিন্ন মত বিরোধী দলে থাকতেন তারা মাঠে নামলেই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে গুলি করা হতো। এই পরিবেশটা কিন্তু এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে একবারেই জিরোতে নেমে আসছে। আজকে যদি গুম খুনের কথা বলি, ক্রস ফায়ারের কথা বলি, জিরোতে নেমে আসছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 6 মাসে একটা গুমও হয় নাই, ক্রস ফায়ার হয় নাই। ইটস অর্জন। আমরা বিগত 15-16 বছর ভোট দিতে পারি নাই, ভোটাধিকার এই সরকারের মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে। আমরা একটা ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে জনগণের সরকার নির্বাচিত করেছি। হ্যাঁ, সামনে কী হবে আমরা জানি না, স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে হয়তো পরিস্থিতি ভিন্ন হলে তখন আমরা ভিন্ন কথাই বলবো। এখন পর্যন্ত যেহেতু একটা অর্জনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এটা অবশ্যই একটা বড় অর্জন। রাষ্ট্রীয় ব্যয় কমিয়ে আনা, এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি এই সরকারের। বিগত সময়ে আমরা দেখতাম বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী 10 লক্ষ টাকা দৈনিক খাওয়া দাওয়ার পিছনে ব্যয় করতেন। 35 কোটি টাকা এক বছরে খেয়েছেন উনি। আর বর্তমান যিনি প্রধানমন্ত্রী চেয়ারে রয়েছেন তিনি দৈনিক খান 100 থেকে 150 টাকা। তো এটা আসলে বাহ্যিকভাবে খুব মানে একটা সিলি মনে হতে পারে, বাট এটা কিন্তু একটা মেসেজ। বিগত সময়ে আমাদের মন্ত্রী মিনিস্টাররা বলেন আইন শৃঙ্খলা মানতো না, ওই আপনার উল্টো পথে গাড়ি চালাতো, ট্রাফিক সিগন্যাল মেনটেন করতো না। আজকে প্রধানমন্ত্রী নিজেই কিন্তু ট্রাফিক সিগন্যাল মেনটেন করেন। ট্রাফিক সিগন্যাল লাইট জ্বলে উঠলে উনি নিজে থেমে যান। আমাদের মন্ত্রী মিনিস্টার টাইম মেনটেন করতো না, প্রধানমন্ত্রী নিজে তাদের দেখিয়ে দিচ্ছেন যে আমি 9টায় অফিস করি। মন্ত্রী মিনিস্টাররা কিন্তু আর ঘরে বসে থাকতে পারেন না। এগুলো বাহ্যিকভাবে ধরেন যে খুব সাধারণ মনে হতে পারে, বাট এগুলো কিন্তু আমাদের একটা ভালো প্রোগ্রেসে যাওয়ার কিন্তু একটা ধরেন যে রাস্তা শুরু করেছেন উনি ধীরে ধীরে। এখন 6 মাসে তো আপনি আমাদের দীর্ঘমেয়াদী যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো তো চাইলেও আমরা এই অল্প সময় করতে পারবো না। শর্ট টাইম, মিড টাইম, লং টাইম। তো শর্ট টাইমে যেগুলো সম্ভব সেগুলো ইতিমধ্যে তিনি শুরু করেছেন। ফরেন ইনভেস্টমেন্টের কথা অনেকেই বলছেন। বিদেশি বিনিয়োগ আসলে এখনও সেভাবে আসে নাই। কেন আসে নাই? কারণ বিদেশিরা কখন বিনিয়োগ করবে? বিদেশিরা 3টা কম্পোনেন্টের উপরে একটা দেশে বিনিয়োগ করে। নাম্বার 1, সিকিউরিটি অ্যান্ড সেফটি। যে দেশে যত বেশি সিকিউরিটি অ্যান্ড সেফটি ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার দিতে পারে, তারা কিন্তু সেই দেশে বিনিয়োগ করার জন্য বেশি কমফোর্ট ফিল করে। বাংলাদেশে এই 6 মাসে এখনও সরকার সেই ফ্রি অ্যান্ড ফেয়ার যে একটা এনভায়রনমেন্ট তৈরি করা, এটা করতে পারে না। এটা আমরা অনেস্টলি স্বীকার করছি। নাম্বার 2, কমিউনিকেশন। ধরেন বিদেশিরা একটা জায়গায় বিনিয়োগ করবে, ওই জায়গাতে যাওয়ার জন্য যে যাতায়াত ব্যবস্থা, সেখানে ওই রেলপথ হোক, সড়ক পথ হোক ইত্যাদি, এই কমিউনিকেশন ব্যবস্থা যত উন্নত হবে বিদেশিরা বিনিয়োগ করার আগ্রহ তত বেশি পাবেন। এখন পর্যন্ত এই জায়গাতেও আমরা খুব একটা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছি না। এখন আপনি বলতে পারেন যে এটা তো বিএনপির ব্যর্থতা। আমি এই মুহূর্তে বিএনপির ব্যর্থতা এই জন্যই বলবো না যে কমিউনিকেশনটা তো একদিনে রাতারাতি করে ফেলার জিনিস না ভাই। বিগত 15-16 বছর যে সরকার দায়িত্বে ছিলেন তারা তো করে যেতে পারেন নাই, তারা ধ্বংস করেছেন। তো এই সরকার দায়িত্বে আসছে, আমাদের আরও সময় দিতে হবে। তারা এই সময়ের মধ্যে যদি দৃশ্যমান কমিউনিকেশন ব্যবস্থার উন্নতি ঘটাতে পারে, বিদেশিরা অবশ্যই এখানে আগ্রহ ফিল করবেন। নাম্বার 3, হেলদি এনভায়রনমেন্ট, যেটা আমি বলেছি। এই 3টা কম্পোনেন্ট যখন একটা দেশে দেখবে বিদেশিরা, তারা কিন্তু সেই দেশে আপনার ইনভেস্ট করার জন্য আগ্রহী হবেন। তো আশা করি ভবিষ্যতে অবশ্যই তারা বাংলাদেশে ব্যাপক পরিমাণে বিনিয়োগ করবেন, এটা আমরা আশাবাদী। জ্বালানি সংকট, আমার ভাই ইতিমধ্যে বলেছেন, জ্বালানি সংকট কিন্তু বিএনপির ক্রিয়েট করা সংকট না। এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারেন উত্তরাধিকার সূত্রে পাওয়া বিএনপির উপরে একটা মাথার উপরে একটা হঠাৎ করে বোঝা। কারণ এই সংকট তো আওয়ামী লীগ 15 বছর ধরে ক্রিয়েট করেছে, এবং আমাদের বিদ্যুৎ বলেন, আমাদের গ্যাস বলেন, আমাদের ওই যে জ্বালানি তৈল বলেন, সবগুলো খাতকে তো তারা ধ্বংস করে দিয়ে এক প্রকারের। এবং একটা নির্দিষ্ট অলিগার্ক শ্রেণী তারা ক্রিয়েট করেছে, নির্দিষ্ট একটা ব্যবসায়িক শ্রেণী তৈরি করেছে, এবং এই ব্যবসায়িক শ্রেণীর হাতে তারা এই ধরেন যে প্রতিষ্ঠানগুলো তুলে দিয়েছে। আমরা এই যে বিগত 3-4টা ইলেকশন যদি অ্যানালিসিস করি, দেখবেন 3-4টা পার্লামেন্টে 70 থেকে 80% পার্লামেন্ট মেম্বার হচ্ছে ব্যবসায়ী। এই ব্যবসায়ীরা এখানে কেন ঢুকলো? ব্যবসায়ীদের দেশ পরিচালনা করার দায়িত্ব না, ব্যবসায়ীরা ব্যবসা করবে, দেশ চালাবে রাজনীতিবিদরা পলিসি ঠিক করবে, ওই পলিসির আলোকে ব্যবসায়ীরা ব্যবসা করবে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনক হলো সত্য, ব্যবসায়ীরা ব্যবসা করার চাইতে রাজনীতি করতে বেশি মনোযোগ। কেন? কারণ তারা জানে যে এই ব্যবসার চাইতে রাজনীতির জায়গাটা তাদের মুনাফা অর্জনের সবচাইতে কমফোর্টেবল একটা প্লেস। এই জন্য তারা ওই ব্যবসা ছেড়ে রাজনীতিতে বেশি আবির্ভূত হওয়ার চেষ্টা করছে। আর সরকারের ব্যর্থতা একবারে 30 সেকেন্ডে বলি, ব্যর্থতা অনেক জায়গায় রয়েছে। আইন শৃঙ্খলার কথা আমাদের মিজান ভাই বলেছেন, আইন শৃঙ্খলার দৃশ্যমান অগ্রগতি আমাদের যে প্রত্যাশা অনুযায়ী আমরা এই 6 মাসে দেখি নাই। সরকারকে এখানে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সিন্ডিকেটের কথা ইতিমধ্যে বলা হচ্ছে, সিন্ডিকেট অবশ্যই
এই সিন্ডিকেটের লাগাম টেনে ধরতে হবে। আমি সরকারকে বলেছি যে আপনারা যদি সিন্ডিকেটের লাগাম টেনে না ধরতে পারেন তাহলে জনগণ মনে করে যে এই সিন্ডিকেট সরকারের চাইতে পাওয়ারফুল, আর সিন্ডিকেট যদি সরকারের চাইতে পাওয়ারফুল হয় তাহলে তো আপনাদের দেশ চালানোর দরকার নাই, ছেড়ে দেন দায়িত্ব। ধন্যবাদ তো সুতরাং এই জায়গাগুলোতে অবশ্যই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে আর কি। রফিকুল ইসলাম। বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে ছিল। এই 17 বছর আওয়ামী লীগ এবং অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল তারা কিন্তু এই দেশটা পরিচালনা করেছে। আওয়ামী লীগ তো দলীয়করণ করে পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো, এই অন্তর্বর্তীকালীন সরকার এসে এই দেশটার হাল যখন ধরলো তখন সে এটাকে পুনর্গঠন করার চেষ্টা করবে। কিন্তু উনি আসার পরে একজন আমলা বা যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল এ দেশটাকে শেষ করার জন্য, এদেশের অর্থনীতি শেষ করার জন্য, ব্যাংকিং খাত শেষ করার জন্য, দ্রব্যমূল্য যারা সিন্ডিকেট করতো তাদেরকে মানে ধরার জন্য কোনো ধরনের তারা কোনো পদক্ষেপ না নিয়ে ওনারা জাস্ট নিয়ম মাফিক রুটিন ওয়ার্ক করে গেল। তো এই দেশটায় যে পরে আওয়ামী লীগের পরবর্তী যে সরকারটা, এই সরকারটা যদি সে ব্যবস্থাটা নিত তাহলে আজকে এই উত্তরাধিকার সূত্রে বিএনপি যে সব জিনিসগুলো পেয়েছে, আজকে বলছে জ্বালানি খাতে এই দুরবস্থা, জ্বালানি পাওয়া যাচ্ছে না কেন। জ্বালানি খাত তো আর বিএনপির ক্রিয়েটেড না, এটা জ্বালানিটা হচ্ছে আওয়ামী লীগ করে আসছে। বর্তমানে ইরান এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আমাদের জ্বালানি সংকটের কারণে কিন্তু এই জ্বালানি সংকটটা দেখা দিয়েছে বাংলাদেশে। তবে আমাদের একটু এখানে ল্যাকিংস আছে। বর্তমান সরকারের যেটা মন্ত্রী বা আছেন বা সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে প্রকাশ্যে মানে বলা উচিত পাবলিককে যে আমরা এই কারণে এটা ফিল করতেছি, এই কারণে আমাদের জ্বালানিতে এটা সংকট দেখা দিয়েছে, এটা আমরা এতদিনের মধ্যে আমরা এটা উত্তোলন করব। এটা পরিষ্কারভাবে বলা উচিত, কোনো লুকোচুরি করার দরকার নাই, কারণ এটা তো আমাদের এটা ব্যাপার না। এখানে দ্রব্যমূল্যের কথা বলা হয়েছে। দ্রব্যমূল্যটা কারা সিন্ডিকেট করে? এটা বিগত আওয়ামী লীগ সরকার যারা ব্যবসায়ী ছিল আওয়ামী লীগ সরকারের সময়, তারা একটা আনডিউ ফ্যাসিলিটি নিয়ে তারা এই জ্বালানি এই দ্রব্যমূল্যকে সিন্ডিকেটের মাধ্যমে এটাকে গড়ে তুলেছে। এই সিন্ডিকেট ভাঙার জন্য যে সময়টা দরকার, আমাদের প্রধানমন্ত্রী যে 180 দিন বা 6 মাসের যে সময় দিয়েছে, এর মধ্যে উনি চেষ্টা করছে এবং উনি আপ্রাণ চেষ্টা করছে। উনি এমনও দিন গেছে 18 ঘন্টা কাজ করতেছেন কিন্তু দেশের জন্য। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রবলেম হয়েছে যে বিগত সরকারের আমলে যেসব সরকারি কর্মকর্তা ছিল, যাদের দায়িত্ব ছিল যে এই দেশটাকে ভালোভাবে চালানোর, তারাই যদি দলীয়করণের মাধ্যমে এটাকে পরিচালনা করেছে, বর্তমানে তারাই কিন্তু ওই চেয়ারগুলো বসে আছে। জাস্ট এই চেয়ারে ছিল, এই চেয়ার থেকে এখানে চলে যায়। চাঁপাইনবাবগঞ্জের ডিস্ট্রিক্ট ছিল, উনি চলে গেছে কক্সবাজার, হয়তো কক্সবাজারের ওসি ছিল, চলে আসছে হয়তো আপনার বরগুনার ছিল আপনার ডিসি ফুড ছিল, উনি চলে গেছে আরেক জায়গায়। জাস্ট চেয়ার পরিবর্তন হয়েছে কিন্তু ম্যানগুলো রয়ে গেছে। এই ম্যানগুলোর কারণেই আজকে কিন্তু এরকম একটা দুরবস্থা দেখা দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে ডাক্তার মিজানুর রহমান। অনেকগুলো সংকটের কথা এসছে, সম্ভাবনার কথা শুনি। না, আমরা তো আশা করি, কারণ হচ্ছে মানুষ কিন্তু পরিবর্তনের জন্য জীবন দিয়েছে। আপনি 24-এর গণ অভ্যুত্থান কেন হয়েছিল? দীর্ঘ সময় স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়েছিল। 2 হচ্ছে রাষ্ট্রের সর্বত্র বৈষম্য তৈরি হয়েছিল এবং সেই বৈষম্যহীন একটি মানবিক রাষ্ট্রের জন্য প্রতিষ্ঠার জন্যই কিন্তু আন্দোলনে আমরা মাঠে নেমেছিলাম, সবাই নেমেছিল। এখন যে বিষয়টা হচ্ছে যে একটি সরকার দায়িত্ব নিয়েছে, সরকারের একটা নির্বাচনী ইশতেহারও ছিল, জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে। আমরা যারা রাজনীতি করি কিংবা সাধারণ মানুষ যারা, তারা কিন্তু সরকারের কাছ থেকে সেই অগ্রগতিগুলো আমরা দেখতে চাই। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে সরকারের ভুল ভ্রান্তিগুলো তুলে ধরা এবং কোথায় কি হচ্ছে, এটা কিন্তু একটা ইতিবাচক দিক। কিন্তু সরকারের মধ্যে আরেকটি সরকার তৈরি হয় যেটাকে আমরা ডিপ স্টেট বলেছি। তা আমি আশা করি যে এই সরকারের মধ্যে যাতে অদৃশ্য আরেকটি সরকার তৈরি না হয়, এটা একটা। 2 হলো যে আমাদের গণ অধিকার পরিষদের ভাই বলেছেন, সেটা কিন্তু ইতিবাচক যে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, এটা একটা উল্লেখযোগ্য দিক। আরেকটা বিষয় হচ্ছে যে এমপিদের যে ট্যাক্স ফ্রি তে গাড়ি পাওয়ার যে সুবিধা,
এটা কিন্তু সরকার বা প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে এটা বাতিল করেছে। আগামীতে কেউ এমপি হতে চাইবে না। হ্যাঁ, এমপিতে সুযোগ এগুলো সুবিধা কিন্তু নাই। অনেক মানে ভালো দিক ওনারা করেছেন। এখন সরকারের দায়িত্ব হবে আগামীতে অর্থনৈতিকভাবে স্থিতিশীল করা। আরেকটা কথা আমি বলি, শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থাকার পরেও উনি শেষ দিন পর্যন্ত যে কোনো ধরনের ঘটনার জন্যে, বিপর্যয়ের জন্যে কিংবা তার ব্যর্থতার জন্যে ওই যে 15 বছর আগে বিএনপি ক্ষমতায় ছিল তাদের নামটাই শুধু বলতো। আমরা কিন্তু এখন এই কথাগুলো মানুষ শুনতে চায় না, কারণ আপনি দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করবেন, জনগণের আকাঙ্ক্ষা আছে, এটা আপনাকে পূরণ করতে হবে। এই জায়গায় আমরা একটা জিনিস বলি যে আপনি দলীয়করণের বিরুদ্ধে কিন্তু সোচ্চার ছিলেন। এই সরকারের কিন্তু এই 6 মাসে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারের বিভিন্ন সংস্থা এবং দপ্তরে দলীয়করণ করা হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু নিয়ে নেতিবাচক কথা বিরোধী দলগুলো বলছে। আমরা এই জায়গা মনে করি দক্ষ ব্যক্তিরা দায়িত্ব পাবে, এটা ঠিক আছে, কিন্তু সরকারের এই সংস্থাগুলোই আপনি দলীয় লোকদের, বেসরকারি লোকদের এইভাবে বসানোটাই সরকারের জন্য ইতিবাচক বলে মনে হচ্ছে না। এটা একটা বিষয়। 2 হচ্ছে যে আপনি অর্থনৈতিকভাবে রাষ্ট্রকে সমৃদ্ধ করতে গেলে গত 15-16 বছরে যে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার হয়ে চলে গেল, এবং অবাক কাণ্ড হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেবের সময়ও এই যে পাচার সেটা আরও বেড়েছিল। এখন এই সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আগামীতে আর কোনো অর্থ পাচার হবে না, এই ব্যাপারে তাকে কঠোর পদক্ষেপ নেওয়া, এবং যাতে বছর শেষে আমরা যাতে আর এই ধরনের পরিসংখ্যান না পাই যে এই বছরে এত অর্থ পাচার হয়ে গেছে। আর শেষ কথা হচ্ছে যে আমাদের যারা ব্যবসায়ী তাদেরকে আস্থায় আনতে হবে, এবং সে যে দলেরই হোক না কেন। যেমন আমাদের আব্দুল হক ভাই এফবিসিসিআইতে নেতৃত্ব দেয়, আমিও ওর সাথে যুক্ত আছি। তা আমাদের কিন্তু এই যে দীর্ঘ 2 বছরের বেশি সময় এফবিসিসিআই ব্যবসায়ী সংগঠনটা স্থবির। সরকার এখানে এসে দলীয়করণ আমি বলবো না, যারা প্রকৃত ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে কাজ করে এই সংগঠনকে পুনর্গঠন করা, উজ্জীবিত করা। অতীতে এখানে দলীয় লোক বসানোর কারণে এখান থেকে কোটি কোটি টাকা বাইরে চলে গিয়েছে, এবং ব্যবসায়ীদের যে স্বার্থ সেটা সংরক্ষণ হয়নি। আপনি শেখ হাসিনার সময় দেখবেন বিশাল বহর নিয়ে বিদেশে চলে গিয়েছে এই ব্যবসায়ীদের, কিন্তু সেই ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো নীতি গ্রহণ করা হয়নি। এই জন্য মনে করি যে সরকার যেহেতু ব্যবসা বান্ধব, জনবান্ধব, তাকে এই জিনিসটা গুরুত্ব দিতে হবে। ব্যবসায়ীদের প্রত্যাশা কি? দেখুন, ব্যবসায়ীরা যেটা আমার পূর্ববর্তী বক্তা বললেন, ব্যবসায়ীদের যে সংগঠন, চেম্বার, অ্যাসোসিয়েশনগুলোর মাধ্যমে সরকার ব্যবসায়ীদের পালস সমস্যাগুলি বুঝে এবং সংকট কোথায় আছে, কোথায় আটকাচ্ছে, ব্যবসার করতে গিয়ে মানুষ হোঁচট খাচ্ছে, সেগুলো চেম্বার অ্যাসোসিয়েশনগুলো দেখতো, এবং ফেডারেশন চেম্বারই মূলত এটা কোঅর্ডিনেট করতো। আনফর্চুনেটলি 2 বছর যাবৎ এটার কোনো কমিটি নাই। মারাত্মক ক্ষতি হয়েছে আমাদের বেসরকারি খাতের। আমি বলবো সরকারেরও ক্ষতি হয়েছে, কারণ সরকার যথাযথভাবে পলিসি নিতে পারে নাই, যে পলিসিটা আমাদের অভিজ্ঞতার বহিঃপ্রকাশ ছিল না কিংবা অংশগ্রহণ ছিল না। ফলে এইটা যত তাড়াতাড়ি সম্ভব এখানে কমিটি থাকা উচিত এবং জবাবদিহি করা। যেমন আমি মনে করি যে একটা কাজ যেটা 2 ঘন্টায় হতে পারতো সেটা 2 বছরও হচ্ছে না, কারণ খামখেয়ালিপনা, কারণ জবাবদিহি নাই, কারণ আমার মনে হয় যে না করলে কি হবে, কেউ তো এসে বলার মতো নয়। অতএব এই জায়গাটায় সরকারের খুব সিরিয়াসলি নজর দেওয়া দরকার। তারপরে যেটা বলছিলেন যে আপনার আমাদের প্রধানমন্ত্রী খুব চেষ্টা করছেন, তিনি আমি বলবো যে অনেক প্রশংসনীয় কাজ করছেন, অনেকগুলো পপুলার, যাকে বলে পপুলার কাজও করেছেন, ব্যয় সাশ্রয়ের জন্য কাজ করেছেন, কিন্তু যেটা মূল জনগণের যে সংকট, অর্থনৈতিক সংকট, সেই জায়গাটায় সরাসরি মানুষ অ্যাকশান চায়। মানুষ চায় তার আয় যেন বাড়ে, মানুষ চায় যেন টাকার যে লুটপাটটা হয়েছে সেটা বন্ধ হয়ে টাকা ক্রমশ যেন অর্থনীতি ভালো অবস্থায় আসে। মানুষ চায় যে অপচয়গুলো হচ্ছিল, অপ্রয়োজনীয় প্রকল্প, সরকার কিন্তু ব্যাপকভাবে কোনো পরিবর্তন করে নাই। যেটা প্রত্যাশা ছিল যে সরকার এসে ইমিডিয়েটলি উচিত ছিল, আমি মনে করি অনেকগুলো প্রকল্প বাদ দেওয়া দরকার ছিল। তাহলে কিন্তু সরকারের এই জায়গায় যখন পেমেন্ট করতে হচ্ছে, এটাও কিন্তু দেখা গেলো যে ওই প্রকল্পের হয়তো তেমন দরকারই নাই, কিংবা এমন ওভার প্রাইসিং করা যেটা কিন্তু শেষ পর্যন্ত একটা লায়াবিলিটি। ফলে বিপ্লবী সরকার না হলেও বিপ্লবী কর্ম তো করা যায়। আমার মনে হয় যে এই সরকারের প্রতি মানুষের
যেমন দায়িত্ব অনেক বেশি, প্রত্যাশা অনেক বেশি, সরকার কিন্তু একটা বিপ্লবী আকাঙ্ক্ষা মানুষের মিট করতে হবে সরকার। ধন্যবাদ আপনাকে। জি, ফারুক thank you. হাসান, বিপ্লবী আকাঙ্ক্ষা মিট করা কতটা সম্ভব হবে? এই দলের পক্ষে ধরেন যে বিপ্লবী কর্মকাণ্ড করা, যেটা ভাই বললেন আমাদের, এটা আসলে সো টাফ। এটা আসলে যদি ছাত্ররা যখন গণ অভ্যুত্থানের পরে যদি বিপ্লবী একটা সরকার গঠন করতেন, তাহলে এই দেশে সত্যিকার অর্থে আমূল একটা পরিবর্তন আসতো। অত্যন্ত আনফর্চুনেট, ওই সময় আসলে রাজনৈতিক দলগুলো কোঅপারেট করে নাই, এবং নানাবিধ কারণে, সেই কারণগুলো আমরা সবাই জানি যে কেন হয় নাই। এই দেশের জন্য একটা বিপ্লবী সরকারই দরকার ছিল। আমরা যে পরিবর্তনগুলো চাই, এদেশের মানুষ যে প্রত্যাশাটা করে আসলে কেমন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, দেখতে চাই, ভালো কথা। এটার জন্য একমাত্র বিপ্লবী সরকার ছাড়া গতানুগতিক ওই সময় খুব দরকার। গতানুগতিক কোনো সরকার দিয়ে এটা কখনোই সম্ভব না। গতানুগতিক মানে Difficult. আমাদের এই যে লাইনের যে সরকারগুলো, মানে দলগুলো ক্ষমতা গ্রহণ দায়িত্ব নেই। তো যাই হোক, এখন যারা আসছে মন্দের ভালো হিসাবে এদেরকে দিয়ে যতটুকু পরিবর্তন আনা সম্ভব। আর বিএনপির কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি। তারা ইতিহাসে সবচাইতে বড় একটা জনসমর্থন এবার পেয়েছে। ইতিহাসে এত জনসমর্থন বিএনপি কখনো পায় নাই। এই হিউজ অ্যামাউন্ট অফ পিপলের যে সমর্থন, এই সমর্থন পেয়ে তারা যদি স্বপ্নে বিভোর থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু দেশ আবার আগের দিকেই মানে যাবে আর কি। এখানে আমরা অনেকেই পরামর্শ দিচ্ছি, পরামর্শগুলো সরকারকে নিতে হবে। আমরা গণমাধ্যমে কথা বলছি, সরকারের সাথে কথা বলছি, আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু একই কথা বলি। দেখেন, গত পরশুদিন আমাদের অর্থমন্ত্রী আমির খসরু সাহেব কিন্তু বলেছেন যে আমাদের যে সংকট, জ্বালানি সংকট, এটা সমাধান করতে অন্তত 2 বছর লাগবে। তার মানে তারা এখন ফিল করতে পারছে, বুঝতে পারছে ভিতরে চাপটা কতটুকু। ধন্যবাদ। এই জিনিসটা আপনাকে শুরুতে শেষ করলে করতে এই হবে। সংকটগুলো কিন্তু এতটা বাড়ে না। রফিকুল তো ইসলাম শুরুতেই সাহেব, তারা আপনাকে বলছে যে দিয়ে না, শেষ করুন। সংকট না ইত্যাদি, এগুলো করা যাবে না। সংকট এখন মোকাবেলায় কি গণমাধ্যমের করতে যুগ, সেকেন্ডের মধ্যে মানুষ কিন্তু সব জানে। সংকট মোকাবেলা করতে হলে আমি যেটা মনে করি, এখানে আমাদের এই হক ভাই আছেন, উনি অনেক পুরনো ব্যবসায়ী এবং উনি ফেডারেশনের চালাইছে। আসলে আমাদের দেশের যে অর্থনীতি, এবং এই অর্থনীতিটাকে যদি আমরা চালাতে চাই, চাঙ্গা করতে চাই, তাহলে আমাদের রুট লেভেলে নিয়ে যেতে হবে। আমাদের দেশের সহযোগী ইন্ডাস্ট্রি যেগুলো ছোট ছোট ইন্ডাস্ট্রি, আমরা করি কি, একটা ব্যবসায়ীকে 1000 কোটি 2000 কোটি টাকা লোন দিই, উনি A to Z করবে। আবার যখন উনি মানে পড়ে যাচ্ছে, তখন একদম। ওই ব্যাংক থেকে একবার পুরোপুরি 2000 কোটি টাকা সব চলে পড়ে যাচ্ছে। সো আমাদের দেশে কত কি, তুমি গাড়ি বানাও, ঠিক আছে, তুমি চ্যাসিস বানাও, আর একটা চাপাই নবাবগঞ্জে দিতে হবে যে তুমি লাইট বানাও, পটুয়াখালী দিতে হবে তুমি বাম্পার বানাও, আর এক জায়গায় মানে সহযোগী ইন্ডাস্ট্রি না হলে একটা দেশের ডেভেলপমেন্ট হয় না, কোনোদিনই হয় না। কোনোদিন হয় না। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে দেখেছি যে একটা ইন্ডাস্ট্রির জন্য 10টা সহযোগী ইন্ডাস্ট্রি থাকে, Absolutely. 20টা সহযোগী ইন্ডাস্ট্রি থাকে। তাহলে হবে কি, ওই এলাকার মানুষজন যেমন কর্মসংস্থান হবে, ওই এলাকার রাস্তাঘাট উন্নয়ন হবে, ওই এলাকার সব কিছু হবে। কৃষিতে বিপ্লব নিয়ে আসবেন আপনি, শুধু কৃষককে আপনি কৃষি কার্ড দিব, আপনি সার ভর্তুকি দিব, এটা দিয়ে কিন্তু হবে না। কৃষকের জন্য, কৃষক যেন ওখানে থাকে, তাকে যেন একটা মানে সামাজিকভাবে যে সে একটা জীব, আশরাফুল মখলুকাত মানুষ, তারও যে অধিকার আছে অনেক কিছু, সেই রকম ফ্যাসিলিটি দিয়ে তাকে গ্রামে রাখতে হবে। সে কৃষি কাজ করবে, কৃষিকাজের যেমন কৃষক যেমন তার কৃষি দ্রব্যের মূল্য সঠিক মূল্যায়ন পাবে, পাশাপাশি তাকে কিন্তু মর্যাদাও দিতে হবে যে সে একজন কৃষক। সে কিন্তু ইচ্ছা করলে যে আমরা এই কৃষক তুমি কি করবে, এটা না, তারও কিন্তু অর্থনীতি অবদান আছে। তার ওই যে কৃষি কাজ করতেছে ওই এলাকাকে ডেভেলপ করা, ওখানে রাস্তাঘাট করা, ওখানে মানে বিশুদ্ধ পানি দেওয়া, ওখানে বিদ্যুৎ দেওয়া, ওখানে টেলিফোন সংযোগ দেওয়া, যত রকম সরকারের লজিস্টিক্যাল সাপোর্ট শহরে পাই, ঠিক ওই রকম লজিস্টিক্যাল সাপোর্ট ওখানে দিতে হবে। তাহলে মানুষ কী করবে, কি কৃষি কাজ করুক আর এলাকায় থাকুক, সে ঢাকামুখী হবে না। আমাদের সবাই ঢাকামুখী হয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরাও মানে গ্রামগঞ্জে থাকতে চায় না, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, তারা বুয়েটে পড়বে, তারা এরকম চিন্তা করে। রাজশাহীর লোক রুয়েটে পড়বে, রাজশাহীতে পড়বে। তাই একটা শহরের উপর চাপ পড়তেছে। আমি যদি ওই মানের শিক্ষা ব্যবস্থা, ওই মানের আমি যদি কৃষি ব্যবস্থা, ওই মানের আমি যদি মানে অর্থনৈতিক ব্যবস্থা সব কিছু করি, তাহলে কিন্তু আমরা এটাই করবো। তো আমার মনে হয় যে সরকার ওই দিকে আগাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে অনেকবার মিটিং করেছে, মানে ডেভেলপ করা এবং চেঞ্জ করার জন্য। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাধ্যমে জানলাম। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন চ্যানেল আইয়ের রাউন্ড টেবিলে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক পিএলসি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।